প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আত্মগোপনে থাকা সমন্বয়কদের দাবি, ডিবি কার্যালয়ে ব্ল্যাকমেইল করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 জন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাদের পরিবার। তারা 8-10 জন আসছিল সোয়া 3টার দিকে, সাথে অস্ত্র ছিল এবং তারা দুটো মাইক্রোবাস নিয়ে আসছিল কালো গ্লাসে। গেট খুলে দেওয়ার পরে তারা দোতলায় আসলো, এসেই তারা আমাদের ফোনগুলি সিজ করলো। আমাকে আর নেয়নি, আমাকে ওই যে আশুলিয়া থানায় আসেন। আমি আশুলিয়া থানায় গেলাম, আশুলিয়া থানার গেটের ভিতরে ঢুকতে দিল না, বললো যে না এখনো অফিস খোলেনি, কেউ নাই। ওখান থেকে গেছি আমি আবার ডিবি অফিসে, যে না এই অফিসে আসে না, সম্ভবত তাদেরকে ঢাকায় নিয়ে গেছে। দেশবাসী, আজকে উদ্ভূত পরিস্থিতিটা আপনাদের সামনে আবার হাজির হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মম নির্যাতন চালানো হয়েছে। নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক কাজ করা হয়েছে। সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমরা তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয়। তারা চিহ্নি হওয়ার পূর্বে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে, যতক্ষণ পর্যন্ত না এদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যতজনের রক্ত ঝরেছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত না আটককৃতদের মুক্তি দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ছাত্র জনতা আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে, আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি। ছাত্র সমাজ ঘরে ফিরে নাই, ছাত্র সমাজ এখন রাজপথে আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা কোথায় ফিরবে ইনশাআল্লাহ। কিন্তু ডিবি অফিস তাদের যেই একটা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে জিম্মি করে সমন্বয়কদেরকে একটা জোরপূর্বক এক প্রকার বলতে পারেন মাথার উপরে বন্দুক ধরে এই বিবৃতি তাদের কাছ থেকে নেওয়া হয়। ফলে এই বিবৃতিও কিন্তু ছাত্র সমাজ একভাবে করে স্বীকার করে না। তারা মনে করে যে এই আন্দোলন বাস্তবিক অর্থে কেবলমাত্র শুরু হচ্ছে। এখন এই আন্দোলনটা যখন শুরু হয় বাস্তবিক, আমরা দেখবো যে একটা এখানকার চলমান যে বাস্তবতা বাংলাদেশের, একদিকে এখানে লক্ষ লক্ষ বেকার, আরেকদিকে আমরা দেখবো প্রশ্ন ফাঁস, দুর্নীতি। ফলে এখানকার ছাত্ররা এক ধরনের বিক্ষুব্ধ হয়ে জমি জমা বিক্রি করে কিস্তিতে টাকা তুলে তারা বিদেশে পাড়ি দিচ্ছিলেন। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায় আমাদের যুব সমাজ এখানে ছিল। সেই অবস্থায় আমরা যখন দেখি 56% কোটা চাকরির মধ্যে থাকে, এই একটা অবস্থায় একটা চরম একটা অন্যায় অবস্থা এটা, এই কোটা ব্যবস্থাটা। ফলে যখন কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, তখন আমরা দেখবো ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের যে প্রাণের দাবি, একটা যৌক্তিক এবং নৈতিক দাবিতে ছাত্ররা মাঠে নামে। এবং সেই আন্দোলন যখন চলমান থাকে, তখন আমরা দেখবো যে এখানে সরকারি মহল বিভিন্ন ভাবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বিভিন্ন কথা, বিভিন্ন কটূক্তি এই আন্দোলনকে নিয়ে করা হয় এবং আদালত এটা সেটা নানান ভাবে এই আন্দোলনকে আসলে একটা মহল একটা দমানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে আমরা দেখবো এখানে ছাত্রদের উপরে নির্মম ভাবে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, বিজেপি নামিয়ে অত্যাচার, একটা গণহত্যার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এই যে ছাত্রদের উপরে আক্রমণটা হলো, এই আক্রমণ আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে এখানে কিভাবে করে হামলা করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়। এই দৃশ্যটা কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করতে পারেনি। আমরা দেখবো যে
এই এই ঘটনার পরেই কিন্তু ছাত্রদের উপর আক্রমণ আসার পরেই কিন্তু আমাদের অভিভাবকরা এটাকে সহ্য করতে পারেনি। ফলে এই আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হয়ে যায় এবং এই যে ছাত্রদের পাশে জনতা এসে দাঁড়ায়, এই আন্দোলন কিন্তু তখনই একটা গণ আন্দোলনের রূপ পায়। ফলে এখন কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে চলমান যে মানুষের যে একটা হাহাকার জীবন আমরা দেখবো এই দেশে গত বছরের পর বছর ধরে একটা দুঃশাসন এখানে চলছে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের চাকরি নেই, খাবারের কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে আমরা দেখবো এখানে ভোটের অধিকারটা পর্যন্ত মানুষের নেই। ফলে মানুষের মধ্যে চলমান যে পুঞ্জীভূত বিক্ষোভ, এই বিক্ষোভ কিন্তু জ্বলে উঠলো যখন 16-17 তারিখে ছাত্রদের উপর আক্রমণ হয়। ফলে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র এখন ছাত্র আন্দোলনের মধ্যে নেই, এই আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ পায়। ফলে জনগণ যেখানে নেমে আসছে সেখানে কিন্তু শুধু একজনের বিবৃতির মধ্য দিয়ে এই আন্দোলন শেষ হতে পারে না। কার্যত আমরা দেখবো যে এই বিবৃতিটা কিন্তু ডিবি অফিস তাদের যেই একটা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে জিম্মি করে সমন্বয়কদেরকে একটা জোরপূর্বক এক প্রকার বলতে পারেন মাথার উপরে বন্দুক ধরে এই বিবৃতি তাদের কাছ থেকে নেওয়া হয়। ফলে এই বিবৃতিও কিন্তু ছাত্র সমাজ একভাবে করে স্বীকার করে না। তারা মনে করে যে এই আন্দোলন বাস্তবিক অর্থে কেবলমাত্র শুরু হচ্ছে এখন। আমরা মনে করি যে ছাত্র সমাজের যে 9 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এই আন্দোলন শেষ হতে পারে। বাস্তবিক এই আন্দোলন মাত্র শুরু হচ্ছে এখন। ফলে সুস্পষ্টভাবে বিবৃতিতে শাহিদুল সালাম বা যে 5 জন ডিবি অফিস থেকে তারা সুস্পষ্টভাবে বিবৃতি বলেছে যে যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি সেটি সরকার মেনে নিয়েছে। এই জায়গাটা তারা স্পষ্ট করে না, এই দাবি কিন্তু আদায় হয়নি। আপনারা দেখবেন যে শুধুমাত্র বিচারের যে কথাগুলো এখন ছাত্রদের মধ্যে থেকে এসছে, যে গণহত্যা হলো, ছাত্রদের উপর রক্তের বন্যা বইয়ে দেওয়া হলো বাংলাদেশে, সেইটার কি হবে? কোন দাবি আদায় হলো? কেবলমাত্র কোটার সংস্কারটা করা হলো, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু আমরা বলেছিলাম যে সংসদে আইন করতে হবে, কিন্তু এখানে কি হলো? একটা আদালতের রায় এসছে, 2 দিন পরে অন্য একজন রিট করবে, এই রায় আবার বাতিল হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আবার আমরা বলছি এই সময় যদি এই যে রায়, আদালতের রায় বা সরকারি যে আলোচনার জন্য ডাকা, সংলাপ করার জন্য ডাকা, সেটা যদি আন্দোলনের শুরুতেই করা হতো তাহলে কিন্তু এত কিছু ঘটতো না। ফলে এই যে আন্দোলনটাকে এইভাবে করে হামলা করিয়ে গণহত্যার মধ্য দিয়ে নিয়ে গিয়ে এই রক্তপাত করানো হলো, তাহলে এই রক্তের বিচারটা হবে কোন দিক থেকে? তাহলে আমরা মনে করি যে এখন ছাত্রদের সামনে নতুন ভাবে এসছে যে এই গণহত্যার দায় সরকারকে নিতে হবে। তার মানে এখন আপনাদের আন্দোলনের দাবিটা এখন মূলত কোটার মধ্যে নাই। আপনি বলছেন যে এটা এখন আরো অন্য মাত্রা যুক্ত করেছে এবং অন্য মাত্রায় গেছে, যে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে এবং অনেক হত্যাকাণ্ড করেছে সেটির এখন বিচার এবং আপনাদের ভাষায় গণহত্যা বলে অন্যান্য বিষয়ে এখন সরকারকে আপনার জবাবদিহিতার সামনে আনতে চাচ্ছেন এবং যে কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে ডিবি অফিস থেকে যে বিবৃতি এসেছে সেটিকে আপনারা কেউ মানছেন না এখন পর্যন্ত। আপনাদের কথা থেকে স্পষ্ট বুঝতে পারলাম সরকার এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে থামানোর জন্য কত ধরনের নির্দিষ্ট রকম উপায় অবলম্বন করছে। একদিকে আমরা দেখলাম যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সেনাবাহিনী নামানো হলো এবং হচ্ছে যে কারফিউ জারি করা হলো এবং দমন পীড়ন, ম্যাচগুলিতে, বাসাগুলিতে কি ধরনের হচ্ছে তারা যে অভিযান চালাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, এই একদিকে এই ধরনের এইভাবে দমন পীড়ন করা হচ্ছে। অন্যদিকে হচ্ছে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমরা দেখছি মানে সরকার এমন হেন কোনো কাজ নাই যা করে নাই। আমরা দেখলাম পত্রিকায় আছে যে চট্টগ্রামের শ্রমিক লীগের নেতা হচ্ছে যে বাস পোড়ানোর জন্য মানে 4 লাখ টাকা দিয়ে চুক্তি করেছে। আমরা দেখলাম যে এই ধরনের যে ভাঙচুর, এই ধরনের যে মানে হচ্ছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি বা হচ্ছে যে এই ভাঙচুরের কাজগুলি, সেই কাজগুলি চট্টগ্রামে আমরা দেখলাম যে সরকারের লোকজন মানে জড়িত ছিল, সরকার লোকজনের উদ্যোগে সেই কাজগুলি করা হয়েছে। আর বিষয়গুলি পত্রিকা এখন আসতেছে এবং আমরা যদি আর দীর্ঘ সময় অপেক্ষা করি তাহলে আমরা দেখবো যে এই ধরনের প্রমাণগুলি আরো আমাদের সামনে আসবে। তাহলে আমরা দেখছি যে একদিকে সরকার ছাত্রদের উপর অত্যাচার করছে, ছাত্র দমন করছে, প্রেরণ করছে, অন্যদিকে এই ধরনের যে হত্যাযজ্ঞগুলি সরকারের পক্ষ থেকে, সরকারের আওয়ামী লীগ যেগুলি ছাত্রলীগ এই ধরনের বাহিনীগুলি যে করানো হচ্ছে, এই একটা প্রমাণ আমরা পাচ্ছি। অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ এই যে দীর্ঘদিন ধরে যে একটা অগণতান্ত্রিক শাসন, এই যে আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে যে ভোটাধিকারহীনতা, এই যে মূল্য বৃদ্ধি, এই যে বেকারত্ব, এই যে শিক্ষার সুযোগ থেকে ছাত্ররা বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছে না, মানুষ বিদেশে চলে যাচ্ছে, আত্মহত্যা করছে, মানে এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে, সেই অরাজক পরিস্থিতিতে মানুষ যখন আসলে তার যে পুঞ্জীভূত ক্ষোভ, ছাই চাপা যে আগুন, সেই ছাই চাপা আগুন যখন হচ্ছে যে বেরিয়ে আসছে, যখন হচ্ছে যে সামনে আসতেছে, তখন আমরা দেখছি যে মানুষ কিন্তু
ছাত্ররা কিন্তু আন্দোলনটা শান্তিপূর্ণ ভাবে করছিল, এবং সেই আন্দোলনের সাথে যখন শত শত মানুষ মারা যাচ্ছে তখন সাধারণ মানুষ যুক্ত হচ্ছে সেই আন্দোলনটাতে, এবং আমরা দেখলাম যে সাধারণ মানুষ যুক্ত হওয়ার পর আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ উপায়ে চলছিল। যতটা নৃশংসতা তো সরকার চালিয়েছে সেই